হ্যালো এভরিওয়ান, দিস ইজ মুসা। ওয়েলকাম টু মুসার বইযাত্রা। আমরা সাধারণত একটা রিচুয়াল করে ফেলছি যে প্রতি মাসের শুরুতে আমরা এরকম সুন্দর সেজেগুজে বসে মাসটা কেমন গেল এটা নিয়ে আড্ডা দেই। আজকে যেহেতু ঈদের দিন, মানে প্রবাবলি আপনারা ঈদের দিনে ভিডিওটা দেখতেছেন, না হলেও আমার সাথে আপনাদের দেখা হওয়াটাই তো ঈদ মোবারক। এনিওয়ে, আজকে আমরা কথা বলবো যে আমার মে মাসটা কেমন গেল এবং জুন মাসেরও যেহেতু 7 তারিখ পর্যন্ত 7 দিন গেছে, সো ফার 1 মাস 1 সপ্তাহ কেমন গেছে বইয়ের সাথে, মুভির সাথে, এক্সপিরিয়েন্স এবং ঘোরাঘুরির সাথে, এইসব নিয়ে আজকের আড্ডা। প্রথমে বলি ভাই, আজকে ঈদের দিন, মানে কুরবানির ঈদ। আজকে বসে ভিডিও শ্যুট করতেছি। গতকাল রাত 12টার সময় আমি মুভি দেখতে বসছি, কারণ গরম গরম চরকিতে গত ঈদুল ফিতরের 4টা মুভি লঞ্চ হয়েছে। খুললাম বরবাদ, এর আগে তুফান দেখে আমার নতুন একটা ইমপ্রেশন হয়েছে যে শাকিব খানের মুভি আমি দেখতে পারি। মানে আগে আমার একটা খুঁতখুঁতানি ভাব ছিল তাকে নিয়ে, তুফানে সেটা কেটে গেছে। বাট বরবাদ যখন দেখলাম, ভাই এটা কি দেখতেছি, শাকিব খান অভিনয় করতেছে এবং তাকে নিয়ে যে ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে সেই ক্যারেক্টারের নিড সে মিট করতে পারতেছে। তাকে দেখে মনে হচ্ছে যে হি ইজ দ্যাট গাই, একটা বড় লোকের বখাটে পোলা, প্রেমে পড়ে ভেবাচাকা খেয়ে গেছে পোলা, এবং সে নৃশংস গুন্ডা। অ্যাকশন নিয়ে আমি প্রচণ্ড খুঁতখুঁতে, যেই কারণে আমার তুফান সিনেমার অ্যাকশন সিনগুলো আমি স্কিপ করে দেখছি। বরবাদে এসে সেই আক্ষেপটা মিটে গেছে অনেকাংশে। স্ক্রিপ্ট তুলনামূলক ভালো, বাংলাদেশি প্রযোজনা তো, সো একটু বেশি হাইপ করি। সেই দিক থেকে ওই ভালো লাগার অনুভূতিটা মানে ফুলায় ফাপায় অনেক ভালো। এবং জোস ব্যাপার হচ্ছে যে গল্পে হোক সিনেমাতে হোক, যেই মাইনিউট ডিটেলগুলো, ছোট ছোট কাজ কারবার দিয়ে একটা ধারণা দেওয়া পার্সোনালিটি সম্পর্কে, গল্প সম্পর্কে, ওই ব্যাপারটা যে এত ব্রিলিয়ান্টলি করতে পারছে রে ভাই। মানে একটা বাংলাদেশি বাণিজ্যিক ছবি, যেইটা যাই হোক বাণিজ্যিক ছবি যেমন হয় আর কি, ওইটাতে যদি এরকম মুন্সিয়ানা বা এরকম যত্ন দেখা যেতে পারে ছোটোখাটো জায়গায়। আমি একটা উদাহরণ দেই, শাকিব খান একটা গুন্ডারে বা তার অপোনেন্টরে মাইরা হাত গান্দা করে ফেলছে, সে মাইরা এখন বেরোয় আসতেছে, তার পিএস একটা বোতলে কি আছে ধারণা করে নেন, বোতল তুলে নিছে। মানে ব্যাপারটা দেখলে কেমন লাগবে যে একটা ব্যাটার রুমের মধ্যে ঢুকে তারা মাইরা ভূত বানিয়ে দিয়ে আসছি, এখন তার কাছ থেকে যা আছে কিছু একটা লুটপাট করে নিয়ে আসতেছি, ছেঁচড়া পোলাপানের মতো। বাট না, বেরোয় আসতে আসতে খুব একটা বোঝাপড়া হয়ে গেছে, কোনো রকম ক্লু ছাড়া। শাকিব খান ডান দিকে হাত বাড়াইলো, হাঁটতে হাঁটতেই পিএস ওই হাতের মধ্যে ঢালা দিল বোতলে যা আছে, হাতটা ধুইল, ঝাড়া দিল। মানে মাইরে হাত গান্ধা করছি, এখন ধুয়া ফালাইছি, এবং তার পরোয়া নাই, বিকজ সে বড় লোকের পোলা। ওই বোতলে যত দামি জিনিস থাকুক না কেন, ওইটা দিয়ে হাত ধুয়ে সে ফালাই দিয়ে আসছে। মানে এইটা আমি এত এক্সাইটমেন্ট নিয়ে বলতেছি বিকজ ওই একটা গল্প দেখতে গেলে ওইটার সাথে অ্যাটাচমেন্ট তৈরি হয় না থ্রু দ্য ওয়ে। আমার ওইটা হয়ে যাওয়াতে এমন মোমেন্টগুলা ভালো পে অফ করছে আমারে। সো আমি কালকে রাতে, আমি বিশ্বাস করেন আমার রাত 12টায় ঘুমায় পড়তে হইতো, আমি ঘুম কাজা কইরা শাকিব খানের সিনেমা দেখছি। এবং এখনও আমার ঘুমে চোখ ভেঙে পড়তেছে, কারণ সারাদিন আমি ঈদের ব্যস্ততায় আছি। আমি সেটা শেষ করব, বরবাদ আধা ঘন্টা বাকি আছে, দেখে শেষ করে তারপরে আমি বাকি দিনের মতো চিল করব আর কি। বাট ডুড, এখন একটা জোস বোঝাপড়া হয়ে গেছে শাকিব খান, প্রযোজক, পরিচালক, এদের সবার মধ্যে, যে এরে নিয়ে ভালো কিছু বানানো যায়। সেটা শাকিব খানের বিষয় না, সেটা পরিচালকেরও একটা বিষয় আছে, ওভারঅল পুরো ইন্ডাস্ট্রিতে কিছু একটা ঘটতেছে। অ্যান্ড আমি জানি না, আমি এত ভালো বোঝা মানুষ না, আমি দর্শক, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। কারণ তুফান ভালো টাইম দিছে, বরবাদ আমার একা দেখতেও প্রচণ্ড ভালো লাগছে, হলে দেখতে আমি ভাবতে পারি না কতটা ভালো লাগতে পারতো। আসতেছে তাণ্ডব এই ঈদে, আমার মনে হয় যে আমি কাছে ধারে কোথায়, আমার শহরের থেকে 50 কিলো দূরে একটা সিনেমা হল আছে, নিয়ারেস্ট সিনেমা হল, যেখানে তাণ্ডব মুক্তি পাইছে আর কি, সেখানে গিয়ে দেখে আসবো কিনা। মানে ফাইনালি আমি হলমুখী ফিল করতেছি এতটা কিছু কমার্শিয়াল মুভির জন্য, দ্যাট টু শাকিব খানের মুভি ভাবনাতীত। আমি জানি যে আমি এক দিব না যে শিক্ষিত বাঙালি দর্শক বা কিছু একটা, অনেক মানুষেরই হচ্ছে কমার্শিয়াল বাংলা সিনেমা নিয়ে একটা অনীহা আছে। শাকিব খানের ইমপ্রেশনটা এতকাল কেমন ছিল আমাদের কাছে বা অনেক দর্শকের কাছে, সেটা আপনারাই ভালো জানেন। বাট আমার পার্সোনালি মনে হয়েছে যে আমার কাছে শাকিব খানের ইমপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে। এবং এটা শুধু শাকিবের বিষয় না, সবাই শাকিবকে নিয়ে যেটা করতে পারতেছে, যেই গল্প নিয়ে পরিচালকরা আগে আসতেছে এবং যেই সিনেমাটিক মুন্সিয়ানা দেখাচ্ছে,
ম্যাগনিফিসেন্ট একটা বিষয়। সো আজকের ঈদের দিনের এক্সাইটমেন্টের কথা স্কিপ করি, এই পর্যন্তই ছিল সোফার। এবার বইয়ের প্রসঙ্গে আসি, কারণ গত একটা মাস বেশ ভালো ব্যস্ততায় গেছে এবং এক মাসের শেষ এক সপ্তাহে আমার 7 দিনে কপালের অর্ধেক অংশে 7টা পিম্পল হয়ে গেছে। এত বিচ্ছিরি রকম মানসিক স্ট্রেস গেছে আর কি, বুঝতে পারতেছেন। এবং ওই ফেজটা পার করা সত্ত্বেও পুরো মাসে 1000 পেজ বই সামহাও পড়া হয়ে গেছে অডিও বুক মিলায়ে, যেটা একটা ভালো সাম্যাবস্থা। কারণ এরকম ঝড়ঝাপটার মধ্যেও যে আমার বই পড়াটা এইটুকু হচ্ছে কমে যাওয়া সত্ত্বেও, এটা আমার জন্য বেশ ভালো একটা বিষয়। তো যেই বইগুলো পড়লাম সেগুলো থেকে উল্লেখযোগ্য কিছু বই নিয়ে কথা বলবো। প্রথমত প্রফেসর চ্যালেঞ্জার সিরিজের প্রথম বই অজ্ঞাত জগৎ বা দ্য লস্ট ওয়ার্ল্ড। আমরা যারা জুরাসিক পার্ক জামানার পোলাপান, ওয়ার্ল্ডের আগে আর কি যে ট্রিলজি ছিল, জুরাসিক পার্কের সেকেন্ড সিনেমাটার নাম কিন্তু দ্য লস্ট ওয়ার্ল্ড এবং ওইটা ডাইনোসর নিয়ে। সো দ্য লস্ট ওয়ার্ল্ড স্যার আর্থার কোনান ডয়েলের যে উপন্যাসটা যেটার কথা আজকে বলতেছি সেইটাও ডাইনোসর নিয়ে। কাহিনীটা এমন যে সাউথ আমেরিকাতে একজন প্রফেসর ঘুরতে গিয়ে কিছু একটা আবিষ্কার হয়ে খুবই এক্সাইটমেন্ট নিয়ে ফিরে আসে লন্ডনে এবং সংবাদ সম্মেলন করে জানায় যে আমি ডাইনোসর আবিষ্কার করে ফেলছি। সেইটা শুনে তো মানুষজন ওরে পুরো ধুয়ে ফেলতেছে এবং ওই প্রফেসর এতটাই জিনিসটাকে বাজেভাবে নিছে যে সে পুরা সবাইরে পারে না মাইরা ফেলায় পিটা। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি একটা এক্সপিডিশনে গিয়ে কোনো মতে যানটা নিয়ে ফিরছেন এবং সেইখানে আপনি একটা জিনিস আবিষ্কার করছেন, আপনি আশা করতে পারেন যে এটার জন্য পুরো পৃথিবী আপনার মাথায় নিয়ে নাচবে। সেটা তো হইলই না, বরং আপনারা মানুষজন ফ্রড বলতেছে। আপনার একদিকে ট্রমা, একদিকে অভিমান, সব কিছু মিলাই কি হইতে পারে চিন্তা করে দেখেন। সো প্রফেসরের সেটাই হয়েছিল, সে এখন পাগলা, সবাই ওরে পাগলা সার নামেই চিনে। এর মধ্যে একটা সাংবাদিক, মানে আমাদের গল্পের কথক, সে এবং কিছু মানুষজন আগ্রহী হয়ে তার সাথে কথা বলতে গেছে এবং একটা সংবাদ সম্মেলনের থ্রুতে চ্যালেঞ্জারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। সরি, ওই যে প্রফেসরের কথা বলতেছিলাম তার নাম প্রফেসর চ্যালেঞ্জার বাই দ্য ওয়ে। তাকে চ্যালেঞ্জ করে দেওয়া হয় যে আমরা একটা সেকেন্ড এক্সপিডিশনে যাব আপনার বলা ঠিকানাতে এবং খোঁতাই দেখব যে ওখানে সত্যি এরকম কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। ওয়েল, এইটা নিয়েই একটা অ্যাডভেঞ্চার স্টোরি অজ্ঞাত জগৎ, বাংলায় এবং ইংলিশে দ্য লস্ট ওয়ার্ল্ড। এইটা আমার কাছে অ্যাডভেঞ্চার গল্প হিসেবে খুবই এনজয়েবল লাগছে, কারণ জুল ভার্নের গল্প যারা ছোটোবেলায় পড়ছেন, মোবি ডিক পড়ছেন, আপনারা জানেন যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোনো একটা যাত্রায় বেরোয় পড়া, সেটাতে অনভিপ্রেত অনেক রকম দুর্ঘটনা ঘটনা এইসবের মধ্য দিয়ে যাওয়া, সেইটা কত দারুণ একটা অ্যাডভেঞ্চার থ্রিলার গল্প আপনাদেরকে দিতে পারে। সো এইটাও এরকমই। এবং ওই যাত্রার সময়টায় যখন তারা অ্যামাজনের মধ্য দিয়ে যায়, ভাই এখান থেকেই গল্পের ভোলটাই পাল্টে গেছে। বর্ণনা অসামান্য সুন্দর, সেটা হচ্ছে চেনা দুনিয়া। তারপরে একটা সেক্লুডেড ওয়ার্ল্ডের মধ্যে তারা ঢুকে যায়, সেটা হচ্ছে পুরো অচেনা একটা দুনিয়া, এই জন্যই ওইটার নাম দ্য লস্ট ওয়ার্ল্ড। সেটার ভেতরে গিয়ে তারা অনেক রকম প্রাণীর সাক্ষাৎ পায়, ডাইনোসর, ইগুয়ানোডন, টেরোডাক্টিল, এক প্রকার ডাইনোসরই এগুলা। এইগুলার সাথে একরকম মানুষের প্রিমিটিভ ভার্সনের সাক্ষাৎ পায় ওরা। এইসব কিছু নিয়ে খুব দুর্দান্ত একটা কী বলবো, নতুন দুনিয়া দেখার মতো ফ্যান্টাসি এবং একটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার, সব কিছু মিলে টানটান উত্তেজনার একটা গল্প। উল্লেখ্য হচ্ছে এটার যে অনুবাদক, তার নাম কুলদা রঞ্জন রায়। এই পার্সন হচ্ছেন আমাদের সত্যজিতের দাদা এবং সুকুমার রায়ের বাবা উপেন্দ্র কিশোর রায়, তার ভাই উপেন্দ্র কিশোর, কুলদা রঞ্জন, প্রমোদ রঞ্জন, এই 3 রায় হচ্ছেন 3 ভাই, আরও বোধহয় ভাই তাদের আছে, 3জনই লেখক। কুলদা রঞ্জন সেই সময়ের, এত পুরান সময়ের মানুষ, এবং এই অনুবাদটা সাধু ভাষায় লেখা, তারপরেও আমি মজা পাইছি। তাইলে বোঝেন যে অনুবাদ কতটা প্রাঞ্জল সাধু ভাষায় হওয়া সত্ত্বেও। এবং এখনও কিন্তু বইটা প্রিন্টে আছে, গল্প বিশ্ব থেকে আসছে, এটার প্রিন্ট এখনও পাওয়া যায়। আর এটা আমি অডিও বুকে অর্ধেক শুনছিলাম, অর্ধেকটা পড়ছি। অডিও বুকটা সাহিত্য সম্ভার নামের কোনো একটা চ্যানেলের, আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে বা কমেন্টে। ওটাও আমার কাছে বেশ ভালো একটা অ্যাডাপ্টেশন মনে হয়েছে। তো প্রফেসর চ্যালেঞ্জারের প্রথম বইটা দ্য লস্ট ওয়ার্ল্ড, এটার অনুবাদ বাংলাদেশেও হয়েছে, ফুয়াদ আল ফিদার অনুবাদে, ইন্ডিয়াতে পাওয়া যায় বললাম। সো এটা কিন্তু পড়ার মতো একটা বই। এটার নাম আশপাশে অনেক আসলেও আমি এর আগে কখনো হাত দেই নাই, কিন্তু কুলদা রঞ্জন রায়ের নাম দেখে জিনিসটা টাচ করে দেখলাম এবং আমার চমৎকার লাগছে। চ্যালেঞ্জার চরিত্রটাকেও ভালো লাগছে। সো তার যেই পরের গল্পগুলো আছে আর্থার কোনান ডয়েলের লেখা,
ওই গল্পগুলো আমি পড়ব বলে ঠিক করছি। এবং তারপরে আমার সেই লম্বা ঝামেলার সময়টা শুরু হয়ে গেল, ব্যস্ততার সময়। তার মাঝে বই পড়া তেমন হলো না। তার মাঝে একটা ইন্টারেস্টিং বই পড়ছি, মীর বহরের খুন, মোগল আমলে একটা মার্ডার মিস্ট্রির তদন্ত, এবং সেখানে ডিটেকটিভ চরিত্রে আছেন মোগল শাহজাদা। ওটা নিয়ে বিস্তারিত ভিডিওটা আমি এই কার্ডে দিয়ে দিলাম, অথবা কমেন্টে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে আপনারা ওই গল্পটা নিয়ে শুনতে পারেন। এই ছাড়াও গল্পের দিক থেকে উল্লেখযোগ্য ছিল মতি নন্দীর 2টা উপন্যাস, বুড়ো ঘোড়া এবং স্টপার। এগুলো নিয়ে বিস্তারিত বলবো না, কারণ অন্য ভিডিওতে ওনার স্পোর্টস ফিকশন নিগুলো নিয়ে কথা বলেছি, সেগুলোর লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে। এর মাঝে আপনারা স্টপার গল্পটা অবশ্যই শুনবেন। গপ্প মীরের ঠেক সেটাকে অডিও ড্রামা করেছে। ওটা শুনে আমার অনেক ভালো লাগছে এই সময়টাতে এসে, কারণ লেট 20s তো একটা ভয় কাজ করে যে বয়স হয়ে যাচ্ছে। তো তখন এই বয়স হয়ে যাওয়ার ভয়ের সময়টার মধ্যে না রিলেটেবল গল্প ভাল লাগে, হয় এই সময়ের, অথবা যারা 40s আছে, যারা 50s আছে, ওই সময়কার মানুষজনের যাদের কেরিয়ারটা খুবই এক্সটেন্ডেড, বাট স্টিল তারা তাদের সীমাবদ্ধতা নিয়ে তাদের পথটা অতিক্রম করে যাচ্ছে। স্টপার, বুড়ো ঘোড়া, একটা ফুটবল, একটা ক্রিকেট নিয়ে, এবং এই রকম 2জন স্পোর্টসম্যানকে নিয়ে গল্পগুলো। সো আপনারা শুনবেন, 2টারই অডিও ড্রামা আছে। এবং গল্পের মধ্যে একটা খুব অনেক দিন ধরে জমিয়ে রাখা বই, দেশভাগ দেশত্যাগ। এটা আমি হাতে নিয়েছিলাম কারণ আমার নিজের পূর্বপুরুষরাও ভারত থেকে মাইগ্রেট করে আসা। যখন আমরা একই ভূখণ্ড ছিলাম তখন তারা বাংলাদেশ অংশ থেকে ওইদিকে এক্সটেন্ড করেছিল জমি জমা বসতি, কিন্তু যখন দেশের বেড়া পড়ে যায় দেশভাগের পর, তাদেরকে প্রাণ নিয়ে পালায় আসতে হয়। সো দেশভাগের একটা না দেখা ভয় আমার মধ্যে রয়ে গেছে গল্পের থ্রুতে শুনে শুনে। তো দেশভাগ দেশত্যাগ যখন আমি পড়ি তখন ওটা খুবই ইন্টারেস্টিং, ইম্পর্ট্যান্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। কারণ শুধুই যে কষ্ট, শুধুই যে মানুষ হারানো, সেসব না, এই সময়টা নিয়ে অনেক সাহিত্য হয়েছে। এবং মূলত বাংলা আর পাঞ্জাব এই 2টা প্রভিন্সই তো ভাগ হয়। সো বাংলাভাষী সাহিত্যিকদের মাঝে বা উর্দুভাষী হিন্দিভাষী সাহিত্যিকদের মাঝে, যেমন সাদাত হোসেন মান্টো, কৃষ্ণচন্দর, তারা খুব উল্লেখযোগ্য কিছু শক্তিশালী সাহিত্য করে গেছেন এই টাইমলাইনটার উপর। সো ওই গল্পগুলাকে, উপন্যাসগুলাকে এবং সংবাদপত্রের ইন্টারভিউ বা পেপার কাটিং, এই সব ব্যাপারগুলোকে একসাথে করে একটা গল্প বলে গেছেন লেখক। বইটা নন ফিকশন, কিন্তু বয়ানটা রিসার্চের মতো না, বয়ানটা একটা গল্পের মতো। আমি যেমন যতটুকু বইটই পড়ি, সেই সব বই পড়ার ঋদ্ধতা নিয়ে আপনাদের সাথে গল্প করতে এলে সেই সব বইয়ের রেফারেন্সেস চলে আসে। ওই বইটাও এভাবেই করে লেখা হয়েছে, তাই পড়তে গিয়ে আমার নন ফিকশন পড়ার মতো ক্লান্তি আসে নাই। খুবই এনজয় করছি এবং খুবই টাচ করে গেছে বইটা আমাকে। তো এই ছিল আমার মে মাসের বই পড়ার আলাপ। এর মাঝে বই নিয়ে তেমন আর উল্লেখ করব না। আমি যে কটা বই পড়লাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, কভারগুলো। কয়েকটা বই নিয়ে আমি কথা বলিনি, সেগুলো নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি রিভিউ দিয়ে দেবো গুডরিডসে, সেগুলো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এই ছিল আমার মে মাসের র্যাপ আপ। এবং শুধু মে না, ঈদ পর্যন্ত, ঈদের দিনটা সহ কেমন গেল দিন, এইসব কিছু। আমরা যেটা বললাম যে একটা রিচুয়াল করে ফেলছি যে প্রতি মাসের শেষে বা শুরুতে আমরা বিগত মাস নিয়ে কথা বলি, এরকম করে জমায় বসে। আচ্ছা, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু আমি এটাকে কাট করতেছি না, বিকজ আনকাট ভিডিওর সাথে আপনারা একটু অভ্যস্ত হন, একটু দেখেন যে স্টুডিওতে র অবস্থায় আমি কিভাবে কথা বলি। এটা আমারও আর্কাইভের জন্য দরকার, আর আপনাদেরও, যারা ভাবেন যে মুসা তো অনেক পালিশড কথাবার্তা বলে। না, আমারও কথা বলতে গিয়ে হোঁচট হয়। এই ভিডিওটা তারই একটা উদাহরণ হিসেবে রেখে দিলাম। এত দূর আসার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও মুসার বইযাত্রায়। আনটিল মাই নেক্সট আপলোড, ভালো থাকবেন বইয়ের সাথে।